হ্যালো বন্ধুরা, রিলিজ হয়েছে আমাদের বহু প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া মুভি কালকি 2898 এডি। সিনেমার ট্রেলার ব্রেকডাউন করেছিলাম আমরা, ট্রেলার 1 ট্রেলার 2 নিয়ে দুটো ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে আমরা অ্যাজাম্পশন করেছিলাম ট্রেলার দেখে যে সিনেমার কাহিনী কি হতে পারে, কারণ সিনেমা একটা মাইথোলজি এবং সায়েন্স ফিকশন সিনেমা। তো সিনেমাটাতে মাইথোলজি অর্থাৎ মহাভারত এবং সায়েন্সকে একসাথে মিক্স করে একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা হয়েছে। তো সিনেমা দেখলাম, আজকে তোমাদের কাছে এটাই বলবো যে আমরা ট্রেলারে যেটা বলেছিলাম আর সিনেমাতে যা দেখলাম তার মধ্যে কতটা মিল আছে এবং কতটা অমিল রয়েছে। সিনেমা শুরুতে যেটা দেখানো হয়েছে যে মহাভারতের যুদ্ধের শেষ প্রান্তে এসে অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে এবং সেই ব্রহ্মাস্ত্র গিয়ে লাগছে উত্তরার পেটে। উত্তরা মিন্স অভিমন্যুর স্ত্রী। উত্তরার পেটে লেগে উত্তরার গর্ভ নষ্ট হয়ে যায়। তো উত্তরার গর্ভ পরে কিভাবে রিভাইভ করে এবং রিবর্ন করে সেটা আমরা তোমাদেরকে ট্রেলার ব্রেকডাউনে বলেছি, সেটা অবশ্য সিনেমাতে দেখানো হয়নি। ব্রহ্মাস্ত্র নিক্ষেপণের পরেই সেখানে শ্রীকৃষ্ণ উপস্থিত হয়। অশ্বত্থামা শ্রীকৃষ্ণকেও আক্রমণ করে, কিন্তু শ্রীকৃষ্ণের সাথে সে পেরে ওঠে না। এখানেই আমরা একটা দৃশ্য দেখতে পাই যেখানে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে ধাক্কা দেবে, যেটা কিনা আমরা সেকেন্ড ট্রেলারে দেখেছিলাম এবং আমরা বলেছিলাম যে ধাক্কাটা বোধহয় সম্ভবত ভীমসেন দিয়েছিল। তো এখানে আমাদের অ্যাজাম্পশন মেলেনি। এইখানেই শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেবে আমরণ বেঁচে থাকার জন্য এবং তার মাথার থেকে মণি খুলে নেবে। কৃষ্ণ অশ্বত্থামাকে এটাও বলবে যে বিষ্ণুর দশম অবতার কালকি যখন জন্ম নেবে পৃথিবীতে, কালকিকে রক্ষা করার দায়িত্ব পড়বে অশ্বত্থামার উপর এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্যই অশ্বত্থামা এই মণি আবার ফেরত পাবে। তো এরপরে সিনেমায় নাম দেখানো হয় এবং নাম দেখানোর সাথে সাথে একটু অ্যানিমেটেড স্টাইলে মানে দেখানো হয় যে অনেকটা সময় পার হয়ে গেছে, পৃথিবীতে অনেকটা সময় কেটে গেছে এবং সেই সময়ের মধ্যে অনেক কিছু হয়েছে, অনেক যুদ্ধ, অনেক ভালো মন্দ পৃথিবীতে অনেক কিছু ঘটেছে। এইভাবেই আস্তে 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 কলিযুগের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। প্রায় 6000 বছর কেটে গেছে। এর মধ্যেই অ্যানিমেটেড আকারে এটাও দেখানো হবে অশ্বত্থামারও আস্তে আস্তে বিবর্তন হচ্ছে এবং আস্তে আস্তে অশ্বত্থামারও বয়স বাড়ছে, কিন্তু অশ্বত্থামা মারা যায়নি। পরে আমরা দেখতে পাই একটা বাহনে চড়ে বেশ কিছু লোক কাশী শহরে প্রবেশ করছে। কাশী তখন একমাত্র শহর যে কিনা নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। পৃথিবীর যা কিছু জীবিত আছে সেটা কাশী শহরেই আছে। কাশী শহরে দুই প্রজাতির লোক বাস করে, এক হচ্ছে সাধারণ মানুষ আর এক প্রজাতি আছে যারা খুবই ক্ষমতাবান এবং ক্ষমতাশালী এবং তারা বাস করে হচ্ছে কমপ্লেক্সের মধ্যে। তো কাশীতে যারা প্রবেশ করে সাধারণ মানুষজন, তারা প্রবেশ করার সাথে সাথে তারা পরে বাউন্টি হান্টারদের কবলে। বাউন্টি হান্টাররা সে সমস্ত লোকেদের মধ্যে থেকে বেছে নেয় সমস্ত মহিলাদের এবং তারা একটা ডিভাইস দিয়ে টেস্ট করে এবং যেই টেস্ট করার পর যাদের থেকে পজিটিভ দেখায় তাদেরকে বিশেষ করে আলাদা করে বেছে নেয়। সেটা বয়স্ক হোক, কম বয়সী হোক এবং ইভেন সে যদি বাচ্চা হয় তবুও তাদেরকে আলাদা করে বেছে নেয়। আলাদা করে বেছে নিয়ে তাদেরকে নিয়ে যায় কমপ্লেক্সে। যে সমস্ত বাউন্টি হান্টাররা তাদেরকে ধরে কমপ্লেক্সের হাতে হ্যান্ডওভার করে, প্রত্যেক মেয়ে প্রতি তারা 10,000 ইউনিট করে পায়। এখানে যখন বাউন্টি হান্টাররা মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখান থেকে কিছু লোক পালিয়ে যায়। তো যারা পালিয়ে যায় তাদেরকেও বাউন্টি হান্টাররা ধরার চেষ্টা করে। তাদের মধ্যে একজন বয়স্ক বৃদ্ধ লোক ছিল, একটা ছোট বাচ্চা ছিল যার নাম রায়া, যাকে আমরা ট্রেলারে দেখেছি, এবং ইয়ং 2-3 জন রিবেল ছিল। রিবেল কেন বলা হচ্ছে এদেরকে? এরা অ্যাকচুয়ালি এসছে শাম্বালা নামক একটা জায়গা থেকে। শাম্বালাতে অ্যাকচুয়ালি যারা থাকে তারা কমপ্লেক্সের ক্ষমতাবান ব্যক্তিদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি একরকম যুদ্ধ ঘোষণা করেই বেঁচে আছে। তারা লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করে চলেছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, অনেকটা গেরিলা যুদ্ধ টাইপের ব্যাপারটা। তো তারা সেখান থেকে পালিয়ে যায়। এবার বাউন্টি হান্টাররা তাদেরকে ধরার চেষ্টা করে এবং এখান থেকে যে বৃদ্ধ লোক এবং যে বাচ্চাটা ছিল তারা পালিয়ে অন্য একটা জায়গায় চলে যায়। বৃদ্ধ লোক এবং বাচ্চাটা যেখানে যায় সেখানে গিয়ে বাচ্চাটা দেখতে পায় সেখানে আরও অনেকেই রয়েছে। সেখানে কিছু মেয়েকেও রাখা হয়েছে এবং তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে। এখানে আমরা প্রথম দেখতে পাবো আমাদের এই সিনেমার প্রথম ক্যামিও মৃণাল ঠাকুরকে। মৃণাল ঠাকুর এখানে অ্যাকচুয়ালি একটা ছোট চরিত্রে অভিনয় করেছে। মৃণালকে এখানে দেখানো হবে যে সে অ্যাকচুয়ালি প্রেগনেন্ট এবং সে বেশ কিছুদিন ধরে প্রেগনেন্ট। শাম্বালার যে সমস্ত অধিবাসীরা এখানে আছে তারা অ্যাকচুয়ালি অপেক্ষা করছে যে এমন একজন ব্যক্তির জন্ম হবে, এমন একটা শিশুর জন্ম হবে যেই শিশুটা তাদেরকে কমপ্লেক্সের ক্ষমতাবান ব্যক্তিদের হাত থেকে, তাদের অত্যাচারের হাত থেকে তাদেরকে বাঁচাবে।
সেই জন্যেই যে সমস্ত মেয়েরা প্রেগনেন্ট তারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। সাম্বালার নিয়ম অনুযায়ী যে মায়ের গর্ভে তাদের রক্ষাকর্তার জন্ম হবে সেই গর্ভের সামনে একটা বিশেষ ধরনের পাথর দেখানো হয়, সেই পাথরটার রং পাল্টে যাবে। পাথরটার রং অ্যাকচুয়ালি কালো, সেই পাথরটার রং চেঞ্জ হয়ে কালারফুল হয়ে যাবে। তো মৃণাল ঠাকুরের গর্ভের সামনে পাথরটা ধরা হলেও পাথরটার রং চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে তারা বুঝে যায় যে মৃণালের গর্ভে যে সন্তান আছে সে আসলে তাদের রক্ষাকর্তা নয়। সেই সময় কমপ্লেক্সের সেনা সেখানে হামলা করবে এবং বয়স্ক বৃদ্ধ লোক এবং মৃণাল ঠাকুরকে তারা ধরে ফেলবে। সেখান থেকে রায়া এবং আরও 2-1 পালিয়ে যাবে। তো তাদের পেছনে বাউন্টি হান্টাররা দৌড়াতে থাকবে, আর বয়স্ক বৃদ্ধ লোক এবং মৃণালকে নিয়ে যাওয়া হবে কমপ্লেক্সে। কমপ্লেক্সের কমান্ডো বাহিনীর নেতা কমান্ডার মানস, যে চরিত্রে অভিনয় করেছে শাশ্বত চ্যাটার্জি, সে তাদের কাছে জানতে চাইবে যে সাম্বালা জায়গাটা কোথায়। অ্যাকচুয়ালি তারাও জানে যে সাম্বালা নামে কোনো একটা জায়গা আছে যেখানে রিবেলরা লুকিয়ে আছে, কিন্তু তারা এটা জানে না সাম্বালা জায়গাটা কোথায়। কেন জানে না এবং কিভাবে সাম্বালা জায়গাটা তাদের চোখের আড়ালে রয়েছে সেটা আমরা একটু পরেই রিভিল করব। এবার জিজ্ঞাসা করা সত্ত্বেও সাম্বালার ঠিকানা বলে না, তারা বয়স্ক বৃদ্ধ লোক এবং মৃণালকে দুজনকেই মেরে ফেলে। মৃণালের গর্ভের সন্তান গর্ভেই মরে যায়। পাশাপাশি এটাও দেখানো হবে সাম্বালার যে সমস্ত রিবেলরা পালিয়ে গেছে, বাউন্টি হান্টাররা তাদেরকে ধরার চেষ্টা করছে। কেউ ধরতে পারছে, কেউ ধরতে পারছে না। ঠিক এই মুহূর্তে সিনেমায় এন্ট্রি হবে আমাদের হিরো প্রভাসের। এখানে প্রভাসের নাম ভৈরবা। তো ভৈরবা একজন বাউন্টি হান্টার, মানে তারও কাজ বাউন্টিদের ধরা এবং ধরে কমপ্লেক্সের কাছ থেকে স্বরূপ ইউনিট অর্জন করা। কারণ তার ইচ্ছা সে কমপ্লেক্সে থাকবে, কমপ্লেক্সে যেতে হলে তাকে 1 মিলিয়ন ইউনিট জমা করতে হবে। এটা কিন্তু আমরা টেলার ব্রেকডাউনের সময় বলেছি, অতএব এই জায়গাটাতে আমাদের কাহিনী ম্যাচ করে। তো এখানে ভৈরবা অর্থাৎ প্রভাস একজন সাম্বালার রিবেলকে ধরে ফেলে এবং ধরে সে সাথে নিয়ে যায়। তো তাকে ছাড়ানোর জন্যও অন্য বাউন্টি হান্টাররা চেষ্টা করে, কিন্তু তারা কেউ প্রভাসের সাথে পেরে ওঠে না। প্রভাস সেই রিবেলকে তার নিজের কাছেই রেখে দেয়। এরপরে আমরা সিনেমায় আরেকটা ক্যামিও চরিত্রকে দেখতে পাই, যেটা কিনা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিনেমার পরিচালক রামগোপাল বর্মা অর্থাৎ RGB। এখানে একটা ছোট ক্যামিও চরিত্রে অভিনয় করেছে। এখানে তার একটাই মাত্র দৃশ্য রয়েছে। তো সে প্রভাসকে একটা ডিব্বা দেয়, সেই ডিব্বার মধ্যে কমপ্লেক্স থেকে আসা একটা মহামূল্যবান জিনিস রয়েছে যার দাম প্রায় 5000 ইউনিট, এবং সেটা যখন ডিব্বাটা খোলা হয় আমরা দেখতে পাই তার মধ্যে একটা ডিম রয়েছে, অর্থাৎ একটা ডিমের দাম 5000 ইউনিট। সেখান থেকে আমরা বুঝতে পারি যে এমন একটা সময় আমরা পৌঁছে যাব, কিংবা এমন একটা সময়ের কথা বলা হচ্ছে যেখানে একটা ডিমের দাম 5000 ইউনিট। ক্যান ইউ ইমাজিন ইট? এরপরে কাহিনী কমপ্লেক্সে শিফট হবে। কমপ্লেক্সে যেটা দেখানো হচ্ছে, কমপ্লেক্সের মধ্যে বেশ কিছু মেয়ে রয়েছে, তারা 2 ধরনের পোশাক পরে রয়েছে। কিছু মেয়ে পরে রয়েছে সাদা পোশাক পরে, কিছু মেয়ে রয়েছে কালো পোশাক পরে। সাদা পোশাক পরে যেসব মেয়েরা রয়েছে তারা একটু সেবা যত্ন পাচ্ছে, আর কালো পোশাক পরে যারা রয়েছে তারা অর্ডিনারিভাবে রয়েছে এবং তারা সাদা পোশাক পরা মেয়েদের সেবা যত্ন করছে। এখানে এই 2 ধরনের মেয়েদের কী কাহিনী সেটা একটু বলে নেওয়া দরকার। অ্যাকচুয়ালি কমপ্লেক্সে যে সমস্ত মেয়েরা রয়েছে, ফার্টাইল করার আগে তাদেরকে টেস্ট করা হয়েছে কারা পজিটিভ এবং কারা নেগেটিভ। তো যারা পজিটিভ তাদেরকে সাদা পোশাকে রাখা হয়েছে এবং যারা নেগেটিভ তাদেরকে রাখা হয়েছে কালো পোশাকে। যে মেয়েরা কালো পোশাক পরে আছে তারা অ্যাকচুয়ালি টেস্টে নেগেটিভ এসেছে, অর্থাৎ তারা ফার্টাইল হয়নি। কালো পোশাক পরা মেয়েদের মধ্যেই রয়েছে দীপিকা পাদুকোন, আমাদের সিনেমার একটা মূল চরিত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দীপিকা পাদুকোন কিন্তু অ্যাকচুয়ালি ফার্টাইল করেছে, কিন্তু যখন চেক করা হয়েছে তখন সে নেগেটিভ এসেছে, তার মেশিনে তাকে পজিটিভ দেখায়নি। তো আর সে যে প্রেগনেন্ট সেটা 120 দিনের বেশি, অলমোস্ট 150 দিন হয়ে গেছে। তো কমপ্লেক্সের মধ্যে থাকতে থাকতেই অন্য একটা মেয়ে এটা জানতে পারবে, তো সেই মেয়েটা মোটামুটি সেই সময় ব্যাপারটা চেপে রাখবে। কমপ্লেক্সের মেয়েরা ফার্টাইল হওয়ার পরে যদি 120 দিনের আশেপাশেও হেলদি অবস্থায় থাকে তো তাদেরকে নিয়ে একটা মেশিনে ঢোকানো হয়। সেই মেশিনে ঢোকানোর পরে তাদেরকে তাদের এক্সিস্টিং গর্ভটাকে নষ্ট করে তাদেরকে পুনরায় আবার ফার্টাইল করার চেষ্টা করা হয়। এবার ফার্টাইল করার প্রসেসে যদি সে বেঁচে থাকে তো তাকে আদর আপ্যায়নের সাথে রাখা হবে, এবং যদি সে বেঁচে না থাকে তাহলে তাকে জ্বালিয়ে দেওয়া হবে। ওই মেশিনের মধ্যে থেকেই তাকে সোজা পাঠিয়ে দেওয়া হবে আগুনের মধ্যে। কমপ্লেক্সের মধ্যে যে ফার্টাইল প্রসেসটা চলছে
সেটা অ্যাকচুয়ালি প্রজেক্ট কে এর অন্তর্গত। ডাক্তার বা বিজ্ঞানী যাই বলি না কেন, যে এই প্রসেসটা কমপ্লিট করার চেষ্টা করছে, সে তখন কমান্ডার মানুষকে বলে যে আমাকে যদি ব্যাপারটা পুরোপুরি খুলে না বলা হয় তাহলে আমার পক্ষে এই প্রসেস কমপ্লিট করা সম্ভব নয়। তখন কমান্ডার মানুষ বলে যে আমরা কেউই এটা জানি না, এটা জানে শুধু সুপ্রিম ইয়াস্কিন। তখন এই বিজ্ঞানী বলে আমাকে তাহলে সুপ্রিম ইয়াস্কিনের সাথে দেখা করতে নিয়ে চলো। তো কমান্ডার মানুষ তখন বিজ্ঞানীকে নিয়ে যায় এবং সেখানে কাউন্সিলর বালি নামে আরেকটা নতুন চরিত্র আমরা দেখতে পাই। কাউন্সিলর বালি সেই হিসাবে আমরা বলতে পারি সেও সুপ্রিম ইয়াস্কিনের একজন কমান্ডো, যে কিনা কমান্ডার মানুষের মতোই ইম্পর্টেন্ট। তো কমান্ডার বালি তাকে জিজ্ঞাসা করে যে কেন তাকে আনা হয়েছে। তখন কমান্ডার মানুষ ব্যাপারটা খুলে বলে। তখন বালি কমান্ডার মানুষ এবং এই বিজ্ঞানীকে নিয়ে যায় সুপ্রিম ইয়াস্কিনের সাথে দেখা করার জন্য। কমল হাসান যেখানে রয়েছে তার শরীর খুবই রুগ্ন অবস্থায় এবং সে একটা গোল বলয়ের মধ্যে অবস্থান করছে এবং তার চারপাশে ছোট ছোট আংটার মতো জিনিস ঘুরছে তার চারপাশে। তাকে নিজের হাতে কিছু করতে হয় না, সে এতটাই শক্তিশালী যে তার ইশারাতেই তার চারপাশের এই আংটাগুলো তার সমস্ত কাজ করে দেয়। বিজ্ঞানীকে যখন সুপ্রিম ইয়াস্কিনের সাথে দেখা করানো হয়, সুপ্রিম ইয়াস্কিন তাদেরকে বলে এতদিনে কেউ তাকে মারার চেষ্টা করছে অনেক দিন পর। মানুষ এবং বালি দুজনেই ভয় পেয়ে যায় যে সুপ্রিম ইয়াস্কিন এটা কি বলছে। তখন সুপ্রিম ইয়াস্কিন অর্থাৎ কমল হাসান বিজ্ঞানীর সামনে এসে দাঁড়ায় এবং অ্যাকচুয়ালি বিজ্ঞানী তাকে মারার চেষ্টা করছিল। তখন সুপ্রিম ইয়াস্কিন তাকে জিজ্ঞাসা করে যে এটা সে কেন করছে। তখন বলে আমি মানব জাতির, মানে বিজ্ঞানী বলে আমি মানব জাতির ভালো করার জন্য এটা করছি। সেসব কথার কোনো ভ্যালু দেওয়া হয় না। সুপ্রিম ইয়াস্কিন বিজ্ঞানীকে দেন সেখানেই মেরে দেয় এবং মারার যে প্রসেস, বিজ্ঞানীকে সে শুধু তার চোখের এক ফোঁটা জল দিয়ে মেরে দেয়। তো এর থেকে আমরা বুঝতে পারি যে সুপ্রিম ইয়াস্কিন কতটা শক্তিশালী। এরপরে কাহিনী আবার শিফট হয়ে যায় প্রভাসে অর্থাৎ ভৈরবার উপরে। ভৈরবা যে বাড়িতে থাকে সেখানে ভাড়া দেয় না, তার বাড়ির মালিক সেই চরিত্রে অভিনয় করেছে ব্রহ্মানন্দম, তাকে ভাড়া তো দেয়ই না, অবশ্যই তার বাড়ির সমস্ত জায়গা ভৈরবা অকুপাই করে বসে আছে এবং সে বাইরে প্রত্যেকের থেকে ধার দেনা করে বসে আছে। সবাই এসে ভৈরবার কাছ থেকে পয়সা চাইছে এবং ভৈরবা সবাইকে আশ্বাস দিয়ে চলেছে যে আমি তাকে সবার পয়সা শোধ করে দেবো। ভৈরবার ধারণা সে প্রচুর পরিমাণে ইউনিট রোজগার করবে এবং সেই ইউনিট দিয়ে সে সবার ঋণ পরিশোধ করবে এবং একটা সময় সে কমপ্লেক্সে শিফট করে যাবে, তার যা দাম 1 মিলিয়ন ইউনিট কমপ্লেক্স অথরিটিকে দিয়ে। এবং এখানে আমরা দেখতে পাই দিশা পাটানিকে। দিশা পাটানি অ্যাকচুয়ালি এখানে ভৈরবার লাভ ইন্টারেস্ট চরিত্রে অভিনয় করেছে। তো সে নিজেও ভৈরবার কাছে অনেক টাকা পাবে, ভৈরবা তার থেকেও টাকা পয়সা ধার নিয়ে রেখেছে। কিন্তু যেহেতু দিশা পাটানি প্রভাসকে ভালোবাসে তো সেক্ষেত্রে সে তাকে কিছু বলে না। সিনেমার এই মুহূর্তে এসে আমরা দিশার মুখ থেকে এটা জানতে পারি যে সে কমপ্লেক্সে চাকরি পেয়েছে। এই কথা শোনার সাথে সাথে ভৈরবার মনে একেবারে যেন ফুল ফুটতে শুরু করে। সে দিশাকে পটিয়ে পাঠিয়ে বলে তাকে কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্যে। তো দিশা তাতে রাজি হয়ে যায়। দিশা তাকে কমপ্লেক্সে টেম্পোরারি ওয়ার্কার হিসাবে নিয়ে যেতে চায়। তো দিশা তাকে নিয়ে যায় এবং তাকে টেম্পোরারি ওয়ার্কার হিসাবে 1 ঘন্টার জন্যে কমপ্লেক্সে এন্ট্রি করাতে পারে। প্রথমে সে কাজের জায়গায় নিয়ে যায়, সেটা ছিল জেনারেটর রুম। সেখান থেকে বলে যে এই জেনারেটর রুম থেকেই কমপ্লেক্স পৃথিবী থেকে সমস্ত সোর্স কালেক্ট করে। এর থেকে আমরা বুঝতে পারি যে কমপ্লেক্সে যে সমস্ত রসদ আছে, যে সমস্ত সোর্স বা এনার্জি রয়েছে সব কিছুই কমপ্লেক্স পৃথিবী থেকে কালেক্ট করছে। তো আমার ধারণা ভবিষ্যতে যদি কখনো এই কমপ্লেক্সকে কিংবা এই কমপ্লেক্সকে ধ্বংস করার দরকার পড়ে তখন ভৈরবা কিংবা অশ্বত্থামা যারাই আছে তারা হয়তো এই জেনারেল রুমটাকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে ব্যবহার করবে। তো তারপরে ভৈরবা কমপ্লেক্সে যেহেতু এসে গেছে, ভৈরবা কাজ না করে দিশাকে নিয়ে কমপ্লেক্স ঘুরতে থাকে, কমপ্লেক্সের সব মনোরম দৃশ্য দেখতে থাকে, ঘোড়ায় চড়ে কমপ্লেক্সের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরতে থাকে, যেটা কিনা আমরা ট্রেলারেও দেখেছিলাম। তবে ট্রেলারে আমরা বলেছিলাম যে ট্রেলার বিশ্লেষণের সময় আমরা বলেছিলাম যে এটা হয়তো ভৈরবার স্বপ্নের কমপ্লেক্স, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, এটা ছিল অরিজিনাল কমপ্লেক্স যেখানে ভৈরবাকে দিশা নিয়ে গেছিলো। তো সেখানে তারা বেশ হাসি আনন্দে রোমান্স করতে থাকে এবং একটা পার্টিতে ঢুকে যায়, সেই পার্টিতে নাচ গান করতে থাকে। কিন্তু একটা সময়ে কমপ্লেক্সের বাহিনী, কমপ্লেক্সের সেনারা তাদেরকে ধরে ফেলে, বিশেষ করে ভৈরবাকে। এরপরে কাহিনী আবার কমপ্লেক্সে শিফট করে যাবে। তো কমপ্লেক্সে আমরা দেখতে পাবো দীপিকা পাদুকোন যে 150 দিনের বেশি ধরে প্রেগনেন্ট এবং তার টেস্ট কন্টিনিউ নেগেটিভ আসছে, সেটা একটা মেয়ে জানতো এবং সেই মেয়েটা ওই বাহিনীর একজনকে বলে দেবে। তো সেই বাহিনীর যে সেনাকে সে বলবে, সেই সেনার আবার দীপিকা পাদুকোনের একটু কুনজর ছিল। সে দীপিকা পাদুকোনকে ধরবে এবং সে
ধরে তাকে কমান্ডো মানুষের হাতে হ্যান্ড ওভার করে দেবে। এবং যেহেতু দীপিকা পাদুকোন 150 দিন ধরে প্রেগনেন্ট, সো এটা তাদের সবার জন্যই ছিল একটা সুখবর যে এর মধ্যে তাহলে ফার্টাইল হওয়ার সেই ক্ষমতাটা রয়েছে, যার কারণে সে 150 দিনের বেশি ধরে গর্ভবতী এবং সুস্থ অবস্থায় আছে। সো দীপিকা পাদুকোনকে তখন কালো কাপড় থেকে শিফট করে সাদা কাপড়ে চেঞ্জ করা হয়, কারণ তার ভ্যালু তখন বেড়ে যায়। এরপরে দীপিকা পাদুকোনকে নিয়ে যাওয়া হয় সেই মেশিনে। আমরা এখানে একটা কথা বলে রাখি, দীপিকা পাদুকোনের কমপ্লেক্সের মধ্যে নাম হচ্ছে সুম 80। সুম 80কে যখন মেশিনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে অনেক কাকুতি মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করে না। তো তাকে যখন মেশিনের মধ্যে প্রবেশ করানো হয় তখন অ্যাকচুয়ালি আমরা সবাই ভাবছিলাম যে মানে হলের মধ্যে সবাই ভাবছিল যে এটা কি হলো। সবাই তো এটাই এক্সপেক্ট করছিল যে দীপিকা পাদুকোনের গর্ভে অর্থাৎ সুম 80-র গর্ভে কালকির জন্ম হবে। তো তাকেই যদি মেরে দেওয়া হয় তাহলে কালকির জন্ম কি করে হবে। তো এই রকম অবস্থায় হঠাৎ করে মেশিনের মধ্যে ঢোকানোর পরে হঠাৎ করে পাওয়ার কাট হয়ে যায়, পাওয়ার ম্যালফাংশনিং শুরু করে। এবং পাওয়ার ম্যালফাংশনিং শুরু করলে দীপিকা পাদুকোন ওখান থেকে পালিয়ে যায়। যখন সে পালিয়ে যাওয়ার রাস্তায় তখন আবার সেই মেয়েটার সামনেই সে পড়ে। তখন সেই মেয়েটাই তাকে বলে যে ওই মেয়েটাই পাওয়ার অফ করে তাকে বাঁচিয়ে আনার চেষ্টা করেছে। তখন দীপিকা পাদুকোন কারণ জানতে চাইলে সে বলে ওই মেয়েটা অ্যাকচুয়ালি ছিল সাম্বালা থেকে, এবং সাম্বালা থেকে এসে সেই কমপ্লেক্সে ঢুকেছিল এমন একজনকে খুঁজে বের করার জন্য, কিংবা এমন কিছু মাকে খুঁজে বের করার জন্য যারা গর্ভবতী, কারণ তাদের মধ্যেই কারো না কারো গর্ভে তাদের রক্ষাকর্তা জন্ম নেবে। তো দীপিকা পাদুকোন ওরপর সুম 80 যখন কমপ্লেক্স থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো সেনারা তাকে তাড়া করবে পেছন থেকে, আর সামনে থাকবে তার পুরো আগুনের রাস্তা। তো নিজের উপর বিশ্বাস রেখে তার গর্ভের উপর হাত রেখে সে সেই আগুনের মধ্যেই চলতে শুরু করবে। সে তার আগুনে তার শরীরের সমস্ত পোশাক পুড়ে যাবে, কিন্তু সে আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসবে। মানে দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। তার গর্ভের মধ্যে যে একটা সুপার পাওয়ার রয়েছে, এর থেকেই আমরা বুঝতে পারবো যে তার শরীরের কোনো রকম ক্ষতি হবে না। তার শরীরের কাপড় পুড়ে যাবে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না তার শরীরে সামান্য আগুনের আঁচও লাগবে না। দৃশ্যটা মানে একেবারে দেখার মতো দৃশ্য একটা। তো সেখানে যখন বাইরে বেরিয়ে আসবে, তো বাইরে বেরিয়ে আসার পরে সেখানে দাঁড়িয়ে থাকবে সাম্বালার কিছু রিবেল। তো তারা দীপিকা পাদুকোনকে আশ্রয় দেবে এবং তাদের কাছে খবর পৌঁছে যাবে যে দীপিকা পাদুকোন প্রেগনেন্ট এবং হতে পারে তার গর্ভে যে আছে সে তাদের ভবিষ্যৎ রক্ষাকর্তা। এই জন্যেই তারা তাকে আশ্রয় দেবে, তারা তাকে তাদের গাড়িতে তুলে নেবে। সাইমালটেনিয়াসলি এটা দেখা যাবে যে রায়া নামের যে ছেলেটা ছিল, যে পালিয়ে বেড়াচ্ছিল, সে সেনার সামনে চলে আসবে। তারা রায়াকে তাড়া করবে এবং রায়া পালাতে পালাতে একটা পুরনো মন্দিরে ঢুকে যাবে। এই যে পুরনো মন্দিরের মধ্যে ঢুকে যাবে, সেখানেই বসেছিল অশ্বত্থামা। বছরের পর বছর হাজার হাজার বছর ধরে সেই মন্দিরের মধ্যেই বসেছিল। আমরা দেখতে পাবো তার পুরো শরীরে কাপড় দিয়ে বাঁধা এবং তার মাথায় একটা লাল রক্তের চিহ্ন। তো রেফারেন্স পারপাসে আমরা এটা বলে দিই, শ্রীকৃষ্ণ যখন তার মাথা থেকে মণিটা খুলে নেয়, সেই জায়গা থেকে কন্টিনিউ তার রক্ত পড়তে থাকে। তো রায়া যখন সেখানে প্রবেশ করবে, রায়ার পেছনে কমপ্লেক্সের সেনা ওই মন্দিরের মধ্যে ঢুকে যাবে। অ্যাকচুয়ালি কমপ্লেক্সের সেনা বলতে তারা মানুষ ছিল না, তারা ছিল অ্যাকচুয়ালি রোবট। 2-3টে রোবট ঢুকে যাবে রায়াকে ধরার জন্য। সেখানে অশ্বত্থামা রায়াকে বাঁচাবে। তো পাশাপাশি 2 থেকে 3টে ঘটনা একসাথে চলছে। অশ্বত্থামাকে সিনেমায় এন্ট্রি করানো হলো 1 ঘন্টা 10 মিনিটের মাথায় সম্ভবত, আর ঠিক সেই মুহূর্তে দীপিকা পাদুকোন কমপ্লেক্স থেকে পালিয়ে বেরিয়ে এলো। তো অশ্বত্থামা যখন রায়াকে সেভ করলো, তখন রায়া অশ্বত্থামার শক্তি দেখে অশ্বত্থামাকে বলল যে তুমি আমাদের সাথে সাম্বালা চলো, সাম্বালাতে গিয়ে আমাদের দলে যোগ দাও, এবং তুমি আমাদের সাথে থাকলে আমরা কমপ্লেক্সের বিরুদ্ধে লড়াই করতে পারবো। অশ্বত্থামা তখন তাকে বলে যে এই যুদ্ধ আমার নয়, আমি শুধু একজনকে বাঁচানোর জন্যেই এখানে আছি। তো রেফারেন্স হিসেবে আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ তাকে দায়িত্ব দিয়েছিল দশম অবতার কল্কিকে রক্ষা করার জন্য, এবং সেটাই তার একমাত্র কাজ হবে। তো এইখানে আমরা দেখতে পাই এই মন্দিরের মধ্যেই রায়ার মাধ্যমেই অশ্বত্থামা তার মণিটাকে ফেরত পাবে। তো যখন তার মণিটাকে সে ফেরত পাবে, তখন অশ্বত্থামা বুঝে যাবে যে তার যে কাজ, তাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সেটার সময় এসে গেছে। আর ঠিক সেই সময়ই দীপিকা পাদুকোন রেবেলদের গাড়িতে চড়ে সাম্বালার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এবং অশ্বত্থামা বুঝে যাবে যে কল্কির জন্ম আসন্ন, এবং সেই জন্যে সে তার মণিটাকে ফেরত পেয়েছে।
তখন সে সেই মন্দির থেকে বেরিয়ে যাবে। এদিকে দীপিকা পাদুকোন কিংবা সুম-80 যখন কমপ্লেক্স থেকে পালিয়ে যাবে তখন কমপ্লেক্সের তরফ থেকে পুরস্কার ঘোষণা করা হবে 1 মিলিয়ন ইউনিট, এবং সেটা সমস্ত বাউন্টির কাছে পৌঁছে যাবে। যেহেতু ভৈরবা বাউন্টি হান্টার, তো তার কাছেও খবরটা পৌঁছে যাবে। বুজ্জি তাকে পুরো ডিটেলস দিয়ে দেবে স্ক্রিনে যে সুম-80 একদম সুপার বাউন্টি, তো তাকে ধরতে পারলে 1 মিলিয়ন ইউনিট পাওয়া যাবে। আর 1 মিলিয়ন ইউনিট পেলেই ভৈরবা শিফট করতে পারবে কমপ্লেক্সে, আর কমপ্লেক্সে শিফট করতে পারলে তার সমস্ত সুখ সুবিধা সে উপভোগ করতে পারবে। তো সেও রওনা দেয় সুম-80 অর্থাৎ দীপিকা পাদুকোনকে ধরার জন্য। এরপরে দীপিকা পাদুকোন অর্থাৎ সুম-80 যখন রিবেলদের গাড়িতে চড়ে সাম্বালার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখন গাড়ির মধ্যে তার পরিচয় হবে কিয়ারা নামে একটা মেয়ের সাথে। কিয়ারা একটা খুবই হাসি খুশি মেয়ে, তো সে দীপিকা পাদুকোনের সাথে কিছুক্ষণের মধ্যেই ভাব জমিয়ে নেবে। সে বলবে সে একটা ছেলেকে ভালোবাসে, সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু এই ভালোবাসা, বিয়ে, এই শব্দগুলো দীপিকা পাদুকোন অর্থাৎ সুম-80 জন্য একেবারেই নতুন ছিল। কমপ্লেক্সে থাকার দরুন তারা এই শব্দগুলো সম্বন্ধে একেবারেই অপরিচিত ছিল। তো রাস্তায় যেতে যেতে হঠাৎই তাদের গাড়িটা কমান্ডো মানুষের সেনা আটকে দেবে। তো গাড়ির যে চালক ছিল অর্থাৎ সাম্বালার একজন নেতা, তার নাম হচ্ছে বীরন, যে চরিত্রে অভিনয় করেছে পশুপতি, সে গাড়ি থেকে নেমে আসবে এবং তাদেরকে বলবে যে আমাদের গাড়ির মধ্যে কিছু নেই। তো তারা যখন পেছন দিকে গিয়ে দেখবে যে গাড়িতে তারা অ্যাকচুয়ালি কিছু দেখতেও পাবে না। তো কেন দেখতে পাবে না সেটাও আমরা বলে রাখি। সাম্বালা শহরটা অ্যাকচুয়ালি একটা শিল্ডের পেছনে লুকিয়ে আছে। শিল্ড বলতে যদি আমি রেফারেন্স দিতে চাই, তাহলে তোমরা যদি কেউ ব্ল্যাক প্যান্থার সিনেমাটা দেখে থাকো, সেখানে যে ধরনের শিল্ড ব্যবহার করা হয়েছিল সেই ধরনের শিল্ডের রেফারেন্স দেওয়া হয়েছে এখানে। যে শিল্ডের পেছনে যা থাকবে সেটাকে দেখা যায় না, সেটার অস্তিত্ব তো আছে কিন্তু দেখা যায় না। বাহিনীর সৈন্যরা যখন গাড়ির পেছনে গিয়ে দেখবে তারা কিছু দেখতে পাবে না, কিন্তু তখন তারা তাদের হাতে একটা জিনিস থাকবে, সেটাকে বাই মিস্টেক অনিচ্ছার সাথে গাড়ির মধ্যে ছুঁড়ে মারবে। আর যখনই ছুঁড়ে মারবে তখন এই শিল্ডের সাথে লেগে সেটা ফ্ল্যাশ করবে, তখন তাদের মনে সন্দেহ হবে। তখন তারা গিয়ে যেখানে ফ্ল্যাশ করবে সেই জায়গাটা দিয়ে হাত ঢোকানোর চেষ্টা করবে, এবং হাত ঢোকানোর চেষ্টা করলে তারা বুঝে যাবে ভিতরে কেউ আছে। তো ভিতর থেকে কিয়ারা বেরিয়ে আসবে, তখন কিয়ারা তাদেরকে গুলি করবে এবং তখন তাদের মধ্যে একটু হাতাহাতি হবে। হাতাহাতি করার পরে তারা পালিয়ে যেতে থাকবে, কিন্তু তারা যখন পালিয়ে যেতে থাকবে তখন তাদের পেছনে অনেক বাউন্টি হান্টার পড়ে যাবে। তো কিয়ারা চেষ্টা করবে বাউন্টি হান্টারের সাথে লড়াই, এবং কিয়ারার একজন বন্ধু থাকবে, সেও চেষ্টা করছে বাউন্টি হান্টারদের সাথে লড়াই। তো লড়াইয়ের একটি পর্যায়ে গিয়ে কিয়ারা মারা যাবে, আর বাউন্টি হান্টাররা গাড়িটাকে ঘিরে ধরবে। আর এই মুহূর্তে সেখানে এন্ট্রি নেবে অশ্বত্থামা এন্ট্রি নেওয়ার পরে সে প্রথমে বাউন্টি হান্টারদের মেরে ভাগাবে এক এক করে, তারপরে সেখানে কমান্ডো মানুষের অর্থাৎ কমপ্লেক্সের যে সমস্ত সেনা থাকবে তাদেরকে মেরে ভাগাবে। আর সে যখন কমপ্লেক্সের সেনাদের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক সেই সময়ই ভৈরবা এন্ট্রি নেবে সেইখানে, এবং সে চেষ্টা করবে সুম-80 অর্থাৎ দীপিকা পাদুকোনকে ক্যাপচার করার, কিন্তু সেটা সে করতে পারবে না। সেখানেও অশ্বত্থামা এসে বাধা দেবে। অশ্বত্থামা এবং ভৈরবার মধ্যে একটা দুর্ধর্ষ মারামারি হবে, এবং মারামারিতে ভৈরবা হেরে যাবে। অশ্বত্থামা সুম-80 অর্থাৎ দীপিকা পাদুকোনকে নিয়ে সাম্বালার উদ্দেশ্যে রওনা দেবে। এর পরের দেশে আমরা দেখতে পাবো কমান্ডো মানুষ অর্থাৎ কমপ্লেক্সের সেনারা ভৈরবাকেই ধরে নিয়ে গেছে। ভৈরবাকে ধরে নিয়ে যায় এবং তার বাউন্টি হান্টারের লাইসেন্স ক্যান্সেল করে দেয়। কমান্ডার মানুষ যখন সুম-80 কথা জিজ্ঞাসা করে তখন তারা বলে তারা সুম-80কে ধরতে পারেনি, সেখানে একজন বিশাল শক্তিশালী লোক ছিল যার সাথে তারা পেরে ওঠেনি। এরপর আমরা দেখতে পাই ভৈরবা নিজের আড্ডায় ফিরে এসেছে, এবং তার আড্ডায় যে সাম্বালা থেকে যে রিবেলকে সে ধরে রেখেছিল তাকে সে ছেড়ে দিয়েছে এবং খুব দুঃখ ভারাক্রান্ত মনে বসে আছে। এরপরে যে রিবেলকে ভৈরবা ধরে রেখেছিল সেই রিবেলকে ভৈরবা ছেড়ে দেয় এবং তাকে বলে যে তুমি সাম্বালাতে নিজের ঘরে ফিরে যাও, এবং তাকে খাওয়ার জন্যে তাকে 5000 ইউনিট দেয়। ভৈরবার এই সমস্ত কীর্তি দেখে রিবেলের মনে ভৈরবার প্রতি অনেক সম্মান জেগে ওঠে। রিবেল তো জানে ভৈরবা একটু শক্তিশালী, আর কমপ্লেক্সের বিরুদ্ধে তাদের লড়াই করার জন্য শক্তিশালী লোক দরকার। তখন রিবেল তাকে প্রপোজাল দেয় যে ভৈরবা যেন তার সাথে সাম্বালা যায় এবং সাম্বালা গিয়ে যেন তাদের হয়ে তাদের সাথে লড়াই করে। তখন ভৈরবা তাতে রাজি হয়ে যায়। এবার আমরা দেখতে পাই যে এই সব কিছুই অ্যাকচুয়ালি ছিল ভৈরবার চাল সুম-80কে ধরার জন্যে। কমপ্লেক্সের সেনা যখন তাকে ধরে এবং তার লাইসেন্স ক্যান্সেল করে, তখন কমান্ডো মানুষ বলে যে সুম-80কে তার চাই। তখন ভৈরবা বলে যে তোমার কোনো সেনা তাকে ধরতে পারবে না, কারণ তাকে যে বাঁচিয়ে নিয়ে গেছে
তাকে কেউ ছুঁতে পারেনি, একমাত্র আমি তাকে ছুঁতে পেরেছি, মানে কিছুটা হলেও তাকে একমাত্র আমিই প্রোটেক্ট করতে পেরেছি, সুতরাং একমাত্র আমিই পারবো তাকে ফিরিয়ে আনতে। তখন কমান্ডো মানুষ বলে যে তোমার নিজের প্রতি এতটাই ভরসা? বলে যে হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো লড়াই হারিনি। তখন কমান্ডো মানুষ তাকে অফার দেয়, তুমি যদি সু-মেইটটিকে ফিরিয়ে আনতে পারো তাহলে কমপ্লেক্সের দরজা কমান্ডো মানুষ নিজে খুলে দেবে ভৈরবার জন্যে। ভৈরবার সু-মেইটটিকে ধরার যে প্ল্যান ছিল সেই প্ল্যানেরই একটা পার্ট ছিল এই রিবেলকে ছেড়ে দেওয়া। একটা পর্যায়ে রিবেল যখন কন্টিনিউ তাকে জিজ্ঞাসা করতে থাকে তার সম্বন্ধে, তখন ভৈরবা বলে ছোটোবেলায় তাকে কেউ একজন ডাস্টবিনে ফেলে গেছিলো এবং সেই ডাস্টবিন থেকে একজন ক্যাপ্টেন তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং সেই ক্যাপ্টেনই তাকে মানুষ করেছে, তাকে বড় করেছে। কিন্তু সেই ক্যাপ্টেনেরও ইচ্ছা ছিল যে সেও কমপ্লেক্সে যাবে, তো সেই কমপ্লেক্সে যাওয়ার জন্যে সে ভৈরবাকে বিক্রি করে দিয়েছিল। কিন্তু ভৈরবা যেহেতু ক্যাপ্টেনই তাকে মানুষ করেছে, ক্যাপ্টেনের সমস্ত ট্রিক্স ভৈরবার খুব ভালো করেই জানা ছিল। ক্যাপ্টেন যখন ভৈরবাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে কমপ্লেক্সের হাতে, উল্টে ভৈরবা ক্যাপ্টেনকে ধরিয়ে দেয় কমপ্লেক্সের সেনাদের হাতে। তো ক্যাপ্টেন কিন্তু তাতে রাগ করেনি, তখন ক্যাপ্টেন যেতে যেতে বলে যায় যে হ্যাঁ, এইভাবে যদি সে চলতে থাকে তাহলেই জীবনে সে বেঁচে থাকতে পারবে। তো যে কারণে এই কাহিনীটা বলা, যদিও এই কাহিনীটার এই সিনেমাতে তেমন কিছু ভূমিকা নেই, এই কাহিনীতে ক্যাপ্টেন চরিত্রে আমরা আরেকটা ক্যামিও চরিত্র দেখতে পাবো, মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারস্টার দুলকার সালমানকে। দুলকার সালমানের অভিনয় এই সিনেমাতে এতটুকুই। নেক্সট আমরা দেখতে পাবো কাহিনী শিফট করে যাবে সাম্বালাতে। রিবেলদের গাইতে করে সু-মেইটটি অর্থাৎ দীপিকা পাদুকণ, অশ্বত্থামা এবং যে সমস্ত রিবেলরা বেঁচে আছে তারা সাম্বালাতে প্রবেশ করে এবং এখানেই আমরা দেখতে পাবো যে বাইরে থেকে সাম্বালা শহরটাকে দেখা যায় না, সেটা একটা শিল্ডের ব্যাক সাইডে আছে। একমাত্র যারা সাম্বালার অধিবাসী তারাই বুঝতে পারে যে সাম্বালা কোথায় আছে। তো গাড়ি নিয়ে যখন তারা সাম্বালায় এন্ট্রি করে তখন মনে হবে যেন গাড়িটা একটা খাইতে পড়ে যাবে সামনে। অ্যাকচুয়ালি খাদটা ছিল একটা মরিচিকার মতো, তো খাদের দিকে গাড়িটা এগিয়ে দিলে সে অ্যাকচুয়ালি গাড়িটা সাম্বালা শহরে প্রবেশ করে। সাম্বালা শহরটাকে যে টেকনিক্যালি লুকিয়ে রাখা হয়েছে সেটাই দেখানো হয়েছে। সো নেক্সট যখন সাম্বালা শহরে দীপিকা পাদুকণ প্রবেশ করে তখন সাম্বালার অধিকাংশ লোকই, মানে বিশেষ করে যারা সাম্বালার রিবেল, তাদের মধ্যে অধিকাংশই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে না। তারা বলে যে এ কমপ্লেক্স থেকে পালিয়ে এসছে, কমপ্লেক্স যদি জানতে পারে তারা পুরো সাম্বালা শহরটাকে ধ্বংস করে দেবে। তো সাম্বালা শহরের যে নেত্রী, তার নাম হচ্ছে মরিয়ম, যে চরিত্রে অভিনয় করেছে শোভনা। তো সে বলে যে না, এখানেই থাকবে, এবং কারণ মরিয়ম বুঝতে পারে যে দীপিকার গর্ভে অর্থাৎ সু-মেইটটির গর্ভে যে সন্তান রয়েছে সেই হয়তো তাদের রক্ষাকর্তা। এখানে আমরা একটা কথা বলে রাখি, দীপিকার কোড নেম সু-মেইটটি হলেও সে যখন রিবেলদের গাড়ির মধ্যে ছিল এবং কায়রার সাথে যখন তার কথা হচ্ছিল তখন কায়রা সু-মেইটটি নামটাকে কনভার্ট করে সুমতি করে দেয়। অ্যাকচুয়ালি পৌরাণিক গ্রন্থে কিন্তু আছে যে কালকির মায়ের নাম সুমতি। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সুমতির গর্ভে যে সন্তান রয়েছে সেই অ্যাকচুয়ালি বিষ্ণুর দশম অবতার। আর যেহেতু অশ্বত্থামা তা রক্ষা করে চলেছে, আর অশ্বত্থামা হাজার হাজার বছর ধরে যে সময়টার জন্য অপেক্ষা করেছিল, তাছাড়া শ্রীকৃষ্ণ যখন বলেছিল যে দশম অবতার কালকি যখন জন্মগ্রহণ করবে সেটা অশ্বত্থামা বুঝতে পারবে এবং তখনই সে তার মণি ফেরত পাবে। তো সব কিছু মিলে ব্যাপারটা কনফার্ম যে সুমতির গর্ভে যে সন্তান আছে সেই অ্যাকচুয়ালি দশম অবতার কালকি। সুমতি যখন সাম্বালা শহরে প্রবেশ করে তখন বেশ কিছু রিবেল এটার প্রতিবাদ করে তার এখানে থাকা নিয়ে, কিন্তু মরিয়ম, বীরন এরা সুমতিকে সাপোর্ট করে এবং তারা বলে যে সুমতি এখানেই থাকবে। সুমতির সাম্বালা শহরে আসার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয় এবং যেটা কিনা সাম্বালা শহরে অনেক বছর পরে হয়। এই ঘটনা থেকেও, মানে এই বৃষ্টির ঘটনা থেকে যে রিবেল যারা প্রতিবাদ করছিল তাদের মনেও একটা আশা জাগে যে হ্যাঁ, সুমতি হয়তো সেই ব্যক্তি যার গর্ভে তাদের রক্ষাকর্তা জন্ম নিতে চলেছে। সাম্বালা শহরে দীপিকা পাদুকণ যখন যেখানে যাচ্ছে অশ্বত্থামা অর্থাৎ অমিতাভ বচ্চন সবসময় কিন্তু তার সাথে সাথেই থাকছে। যদিও দীপিকা পাদুকণ বা সুমতি নিজেই বিশ্বাস করতে পারছে না যে তার গর্ভে যে সন্তান রয়েছে সেই দশম অবতার এবং সে সবাইকে রক্ষা করবে, কিন্তু অশ্বত্থামা তার পিছু ছাড়তে নারাজ, কারণ সে জানে যে দশম অবতার কালকি সুমতির গর্ভেই আছে। আর অন্যদিকে ভৈরবা নিজেকে নতুনভাবে তৈরি করছে। ভৈরবা তার বাহন ভুজ্জিকে নতুনভাবে আপগ্রেড করে শক্তিশালী করে সাম্বালা রিবেলকে সাথে করে নিয়ে সাম্বালা শহরে প্রবেশ করে। ভৈরবা সাম্বালা শহরে প্রবেশ করার সাথে সাথেই চেষ্টা করে দীপিকা পাদুকণকে ধরার অর্থাৎ সুমতিকে ধরার, কারণ
তার মূল উদ্দেশ্য ছিল সুমতিকে ধরা এবং তাকে নিয়ে গিয়ে কমান্ডার মানুষের হাতে হ্যান্ড ওভার করা এবং কমপ্লেক্সে নিজের জায়গা পাকা করা। কিন্তু তার সামনে দাঁড়িয়েছে অশ্বত্থামা। যদিও ভৈরবা নিজেকে এবং ভুজ্জিকে অনেকটাই আপগ্রেড করে এনেছে, কিন্তু তবুও অশ্বত্থামা এবং ভৈরবার মুখোমুখি যুদ্ধে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ে না। তাদের দুজনের মধ্যে যথেষ্ট শক্তিশালী লড়াই হতে থাকে। কিন্তু এরই মধ্যে ভৈরবাকে ফলো করে সাম্বালাতে পৌঁছে যায় কমপ্লেক্সের কমান্ডোর মানুষের সমস্ত সেনাবাহিনী এবং কমান্ডো মানুষ নিজে। তো কমান্ডার মানুষ যখন তার বাহিনী নিয়ে সাম্বালাতে প্রবেশ করে, সাম্বালা নিজস্ব রিবেল বাহিনী, তার নেত্রী মরিয়ম এবং তাদের নেতা বীরন তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে। তাদের দুই দলের মধ্যে যথেষ্ট শক্তিশালী লড়াই হতে থাকে, একে অন্যের উপর ভারী পড়ে, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না। অ্যাকশন দৃশ্যটা যথেষ্ট মনোমুগ্ধকর ছিল, এখানে ভিএফএক্সের খুব সুন্দর কাজ দেখানো হয়েছে। লড়াইয়ের একটা পর্যায়ে অশ্বত্থামা ভৈরবাকে প্রায় মেরেই দিয়েছিল, কিন্তু কোনো একটা কারণে সে ভৈরবাকে ছেড়ে দেয়। এই লড়াইয়ের একটা দৃশ্যে এটাও দেখানো হবে যে সুমতি পড়ে যাচ্ছিল, অশ্বত্থামা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাও সুমতি তার হাত থেকে প্রায় ছুটে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ভৈরবা এসে সুমতিকে বাঁচিয়ে নেয়। তখন ভৈরবা এবং সুমতি দুজনকেই অশ্বত্থামা টেনে তোলে এবং টেনে তোলার পরে অশ্বত্থামা আবার ভৈরবাকে মারে এবং ভৈরবা প্রায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। অ্যাকচুয়ালি ভৈরবা সুমতিকে বাঁচানোর চেষ্টা করছিল, কারণ সুমতিকে বাঁচিয়ে সে কমপ্লেক্সের হাতে হ্যান্ড ওভার করবে এবং তার কমপ্লেক্সে থাকার জায়গাটা সে পাকাপাকি ব্যবস্থা করবে। তো এর পরের মুহূর্তেই যখনই অশ্বত্থামা একটু রিল্যাক্স হবে যে যুদ্ধ প্রায় শেষ, ঠিক তখনই কমান্ডার মানুষ টেকনিক্যাল প্রসেসে অশ্বত্থামাকে বন্দি করে ফেলবে এবং অশ্বত্থামা তখন নিজের শক্তি খাটিয়েও নিজেকে ছাড়াতে পারবে না। কমান্ডার মানুষ তখন নিচে নেমে আসবে এবং সুমতিকে বলবে, সে চাইলে সুমতিকে মেরে ফেলতে পারে তখনই, কিন্তু সে চায় যে সুপ্রিম ইয়াস্কিনের হাতে সুমতিকে হ্যান্ড ওভার করার জন্য। তখন সে সুমতিকে তুলে নিয়ে যায়। অশ্বত্থামা কিছু করতে পারে না, অশ্বত্থামা তখন চিৎকার করতে থাকে। এই পর্যায়ে এসে আমরা একটা ছোট্ট ইনফরমেশন মিস করে গেছি, তো সেটা জানিয়ে রাখা দরকার। অশ্বত্থামা যখনই যুদ্ধ করতো, অশ্বত্থামার হাতে একটা লাঠি থাকতো, একটা বড় লাঠি। রায়া যখন তাকে জিজ্ঞাসা করতো যে এই লাঠিটা কী কাজের, তখন অশ্বত্থামা তাকে বলেছিল এই লাঠিটা অ্যাকচুয়ালি ছিল কুন্তিপুত্র কর্ণের। কারণ অশ্বত্থামা যখন মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করতো, তখন কুন্তিপুত্র কর্ণ ছিল তার সঙ্গী। কুন্তিপুত্র কর্ণের ছিল সেই লাঠিটা, কিন্তু সেই লাঠিটার তখন কোনো পাওয়ার ছিল না। তো রায়া তখন তাকে জিজ্ঞাসা করে, তাহলে এই লাঠিটা নিয়ে তুমি ঘুরছো কেন? তখন ও বলে, এই লাঠিটা যদি কোনো দিন তার সঠিক মালিকের কাছে পৌঁছে যায় কোনো কারণে কোনোভাবে, তাহলে এই লাঠিটা আবার তার নিজের শক্তি ফিরে পাবে। এই কথাটা আমি কেন বললাম, কারণ যুদ্ধের শেষ পর্যায়ে এসে অশ্বত্থামা যখন বন্দি প্রায় কমান্ডার মানুষের হাতে এবং ভৈরবা অশ্বত্থামার আঘাতে প্রায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ভৈরবার হাতের কাছে পড়েছিল সেই লাঠিটা। তখন সেখানে একটু ঝড়ঝাপটা মতো হয়, একটা গাছের নতুন কুড়ির পাতা উড়ে এসে ওই লাঠিটার উপরে পড়ে এবং ওই পাতার ভারে লাঠিটা গিয়ে পড়ে ভৈরবার হাতের মধ্যে, এবং ভৈরবার হাতের মধ্যে পড়ার সাথে সাথেই লাঠিটা রীতিমতো নিজের শক্তি ফিরে পায়। এটা একটা মানে আনএক্সপেক্টেড দৃশ্য ছিল। তারপরে যখন অশ্বত্থামা চিৎকার করে চলেছে দীপিকা পাদুকোনকে অর্থাৎ সুমতিকে কমান্ডার মানুষ ধরে নিয়ে যাচ্ছে, তখন অশ্বত্থামা দেখতে পাবে তার কানের পাশ দিয়ে আগুনের গোলার মতো ঘুরতে ঘুরতে কিছু একটা ছুটে গিয়ে কমান্ডার মানুষের বাহিনীর একটা উড়ন্ত বাহনকে আঘাত করলো, এবং একটা নয় তারপরে 2-3টা আঘাত করলো। এবং তখন অশ্বত্থামা যখন পেছন ফিরে দেখবে, তখন দেখতে পাবে যে ভৈরবার হাতে সেই লাঠিটা, এবং সেই লাঠিটা তার নিজের শক্তি ফিরে পেয়েছে। অশ্বত্থামা তখন রীতিমতো হকচকিয়ে যাবে। সবাই বুঝতে পারবে যে ভৈরবা এই সিনেমাতে মানে ফার্স্ট পার্টে কালকি নয়, ভৈরবা অ্যাকচুয়ালি কুন্তিপুত্র কর্ণ। কারণ ওই লাঠিটা কুন্তিপুত্র কর্ণের হাতে গিয়েই একমাত্র তার নিজস্ব শক্তি ফিরে পাবে, এবং সেই শক্তি সে ফিরে পেয়েছে ভৈরবার হাতে গিয়ে। পরের দেশে ভৈরবা কমান্ডার মানুষের যেটুকু বাহিনী বেঁচে ছিল তাদেরকে মেরে দেবে এবং কমান্ডার মানুষকেও মেরে ফেলবে, এবং দীপিকা পাদুকোনকে নিয়ে সে মাটিতে নেমে আসবে। মাটিতে নিয়ে আসার পরেই কিছুক্ষণ পরে ভুজ্জি যখন ভৈরবাকে ডাক দেবে, ভৈরবা তখন আবার নিজের জ্ঞান ফিরে পাবে। মানে সে যে কর্ণের চরিত্রের মধ্যে ঢুকে গেছিল সেটা মানে ক্ষণিকের জন্যে। সে যে কুন্তিপুত্র কর্ণ সেই জ্ঞান তার বিন্দুমাত্র নেই।
তো ভুজ্জি যখন তাকে ডাক দেবে তার জ্ঞান ফিরে আসবে, সে কর্ণের চরিত্র থেকে বেরিয়ে ভৈরবা চরিত্রে ঢুকে যাবে আবার। তখন সে দেখবে তার কোলে রয়েছে সুমতি এবং অশ্বত্থামা মানে বন্দি অবস্থায় রয়েছে। সে সুমতিকে নিয়ে চলে যাবে, কারণ তখনও তার মাথায় রয়েছে যে সে কমপ্লেক্সে সুমতিকে হ্যান্ডওভার করবে এবং কমপ্লেক্সে নিজের থাকার পাকাপাকি ব্যবস্থা করবে। ভৈরবা চলে যাওয়ার পর আমরা দেখতে পাই অশ্বত্থামা তখন মহাভারতের যুদ্ধের কথা ভাবছে। অশ্বত্থামাকে মারার জন্যে মহাভারতের যুদ্ধে অর্জুন যখন অস্ত্র নিক্ষেপ করেছিল, তখন অর্জুনের অস্ত্রের থেকে অশ্বত্থামাকে বাঁচানোর জন্যে সেখানে আবির্ভাব হয়েছিল কুন্তিপুত্র কর্ণের। কুন্তিপুত্র কর্ণ এবং অর্জুনের মধ্যে যুদ্ধ হয়। এখানে আমরা অর্জুন চরিত্রে বিজয় দেবগণকে দেখতে পাবো। কুন্তিপুত্র কর্ণ এবং অর্জুনের মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধে অর্জুনের তীরের আঘাতে কর্ণের রথ 10 কদম পিছনে চলে যায় এবং কর্ণের তীরের আঘাতে অর্জুনের রথ 2 কদম পেছনে চলে যায়। তখন অর্জুন অহংকার করে শ্রীকৃষ্ণকে বলে, দেখেছো আমার কত শক্তি, আমার আঘাতে ওর রথ 10 কদম পেছনে চলে গেছে আর আমার রথ মাত্র 2 কদম পেছনে এসছে। তখন শ্রীকৃষ্ণ তাকে বলে, তোমার রথের আমি সারথি, তোমার রথের উপর ভগবান শ্রীকৃষ্ণ এবং হনুমানের আশীর্বাদ রয়েছে, তারপরেও যে তোমার রথকে 2 কদম পেছনে সরিয়ে দিয়েছে তার শক্তিকে তোমাকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে, এবং সেটা আর কেউ নয়, সেটা কুন্তিপুত্র কর্ণ। এখানে আমরা অর্জুন চরিত্রে বিজয় দেবগণকে দেখতে পাবো এবং কুন্তিপুত্র কর্ণ চরিত্রে আমরা দেখতে পাবো প্রভাসকে। গল্পের কাহিনী মোটামুটি এখানেই শেষ। গল্পে পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়েছে। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয়েছে যে কমল হাসান অর্থাৎ কালী মানে সুপ্রিম ইয়াস্কিন নিজের শরীরের কিছু একটা সিরাম ইনপুট করছে এবং তার শরীরটা বয়স্ক শরীর থেকে একটা তরতাজা শক্তিশালী শরীরে পরিণত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের কালকি সিনেমার কাহিনী সংক্ষেপ। আমরা যতটা ট্রেলার দেখে অনুমান করেছিলাম তার অনেকটাই মিলেছে, অনেকটাই মেলেনি। আমার মনে হয় বেশিরভাগ ইউটিউবার একটা জায়গাতে ঠিকই মিস করেছে, সেটা হচ্ছে ভৈরবার চরিত্রটা। ভৈরবার চরিত্রটা যে মহাভারতের কর্ণের সাথে কানেক্টেড সেটা বোধহয় কেউই অনুমান করতে পারেনি, অন্তত আমি কোনো ইউটিউবারকে সেটা বলতে শুনিনি। আর পারফরম্যান্সের কথা যদি এখন আমরা বলতে যাই, পারফরম্যান্স সবার ভালো আছে। কমল হাসানকে অল্প সময়ের জন্য পর্দায় দেখানো হয়েছে, কিন্তু সেই সময়ের মধ্যেই সে তার চরিত্রের ভয়ঙ্কর দিকটা তুলে ধরেছে। দিশা পাটানির চরিত্রটা 5 থেকে 10 মিনিটের, এই চরিত্রটাকে না রাখলেও চলতো। দীপিকা পাদুকোনের সুমতি চরিত্রটা যথেষ্ট সিগনিফিক্যান্ট এবং ভ্যালুয়েবল। অবশ্যই আমরা পার্ট 2তে দীপিকা পাদুকোনকেও দেখতে পাবো। আর এই সিনেমাতে যতগুলো ক্যামিও দেখা গেছে সেগুলোকে গুনতে বসলে হয়তো শেষ করা যাবে না। সিনেমাটাতে আমি একটা ক্যামিওর কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই সিনেমাটাতে রাজামৌলিকেও দেখা যাবে, SS রাজামৌলিকে, যে কিনা অ্যাকচুয়ালি প্রভাসের পেছনে ছিল প্রভাসকে ধরার জন্যে। এবং এখানে একটা খুব ভালো ডায়লগ দেবে সে প্রভাস, যে আমি আপনার হাতে ধরা পড়ব না, কারণ আপনার হাতে ধরা পড়লেই আমি আবার 5 বছরের জন্যে বন্দি হয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা বলে রাখি বাহুবলী 1 এবং বাহুবলী 2 করার জন্যে টোটাল 5 বছর টাইম নেওয়া হয়েছিল। তো সেই কথাটাকে এখানে মানে হাস্য কৌতুক রূপে ব্যবহার করা হয়েছে। আর একটা জিনিস আমার একটু অড লেগেছে, সিনেমাটার মেন যে চরিত্র মানে সিনেমাতে যে নায়কের যে চরিত্র প্রভাস অর্থাৎ ভৈরবার যে চরিত্রটা, সেই চরিত্রটাকে 2-3 ঘন্টা সিনেমার মধ্যে 2 ঘন্টা 45 মিনিট নেগেটিভভাবে দেখানো হয়েছে। লাস্টের 10 মিনিট যে বাদে তার কোনো পজিটিভ সিগনিফিকেন্ট নেই। সেই দিক দিয়ে বলতে গেলে এই সিনেমাটার মধ্যে একমাত্র পজিটিভ স্ট্রং চরিত্র হচ্ছে অশ্বত্থামা। এটা আমরা আগেও ট্রেলার এক্সপ্লেনেশন করার সময় বলেছি এবং সিনেমাটাতেও এটাই দেখা গেছে। এখন হিরো যার জন্যে প্যান ইন্ডিয়া হিসেবে সিনেমাটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে অর্থাৎ প্যান ইন্ডিয়ান সুপারস্টার সুভাষ, তাকে দর্শক দেখতে যাবে এবং দেখতে গিয়ে যদি দেখে তার 95% অভিনয় নেগেটিভ দিকে, তাহলে আমার মনে হয় দর্শক একটু আশাহত হবে। আমার মনে হয় প্রভাসের চরিত্রটাকে যদি মোটামুটি ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফ থেকে আস্তে আস্তে পজিটিভ দিকে একটু কনভার্ট করার চেষ্টা করা হতো, তাহলে দর্শক ব্যাপারটাকে আরও ভালোভাবে নিত। আজকের মতো কাহিনী এটুকুই। আমাকে যদি বলা হয় যে সিনেমা কেমন লেগেছে, আমি বলবো ভালোই লেগেছে। আমাকে যদি সিনেমার রেটিং করতে বলা হয়, আমি 5-এর মধ্যে 4 রেটিং করব, কারণ আমার 2-একটা জিনিস ভালো লাগেনি, এটা আমি এক্সপ্লেন করার সময় বললাম। বাকি পার্ট 2 পার্ট 3 আশা করবে এর থেকে আরও অনেক ভালো হবে। ডিরেক্টর নাগ অশ্বিন পার্ট 2 পার্ট 3কে অনেক ভালোভাবে আমাদের সামনে প্রেজেন্ট করবেন।
বাকি এইটুকুই। যদি আমার এক্সপ্লেনেশন এবং কাহিনী বিন্যাস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী এক্সপ্লেনেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।